नमस्कार आमार सकल दर्शक बंधुके केमन आছেন আপনারা आशा करছি ভালো আছেন এবং আমিও ভীষণ ভালো আছি। যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। মন্দিরের জন্য পারফেক্ট সাজ হচ্ছে শাড়ি শাড়ি পরে রেডি হয়ে গেছি, সঙ্গে আমার গোপুসোনারাও যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। গোপুসোনারা সব জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। আর কিভাবে কোথা থেকে গেলে এবং ভোগ টাইমিং, আরতি টাইমিং, পূজা টাইমিং সমস্ত কিছু এবং এর হিস্ট্রি সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এটা যাচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে, সমস্ত কিছুই বলার চেষ্টা করব। তো থাকতে হবে সাথে এবং দেখতে হবে পুরো ভিডিওটা, তাহলে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন পাবেন। তো এখানে রাস্তায় যেহেতু কাজ চলছে, গাড়িটা একটু অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে যেতে হলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তবে মন্দির থেকে কার পার্কিং এর জায়গাটা একটু দূরে। পার্কিং চার্জটা এক্স্যাক্ট কত টাকা নিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, অ্যাপ্রক্স 50-60 এরকম হবে। কিন্তু পরিবেশটাতে পৌঁছে যাওয়ার পরে ভীষণ ভালো লাগবে, তাই এইটুকুনি হাঁটাটা কোনো ব্যাপারই না। এই যে চারিদিকে সব ডালা রয়েছে, আর আমরা এমন সময় গিয়ে পৌঁছেছি যখন দুপুর আর বিকালের মাঝামাঝি একটা রোদের সময়, তো সেই জন্য মোটামুটি দোকানপাটগুলো বন্ধ। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরটা ভীষণ পুরনো এবং এটার আভিজাত্যটা এইভাবে পুরনো ঐতিহ্যকেই ধরে রাখা হয়। এটাকে নতুন করে কোনো রং করা হয় না বা নতুন কোনো রিমডিফিকেশন করা হয় না। এটাই এই মন্দিরের বিশেষত্ব। ভেতরটা ভীষণ ঠান্ডা। তো চলুন ঘুরে আসা যাক। আর আমরা পুরো সূর্যাস্ত হবে এরকম একটা সময় পৌঁছেছি। হুগলি ডিস্ট্রিক্টের বাঁশবেড়িয়াতে এটি অবস্থিত, এই হংসেশ্বরী টেম্পলটি। আমরা আজকে পুজো দেব না, শুধু দর্শন করতে এসেছি। ভীষণই বিখ্যাত একটা মন্দির, অনেকেই হয়তো শুনে আছেন এর নাম এবং অনেকে শোনেননি, এবং যারা জানেননি তাদের জন্য আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সবটা। যারা এখনও আসেননি অবশ্যই একবার দর্শন করে যাবেন, ভীষণ ভালো লাগবে, ভীষণ পিসফুলি জায়গাটা। এই মন্দিরের ভেতরে যে দেবী বিরাজ করছেন তিনি হচ্ছেন মা আদি পরশক্তি জগৎ জননী দক্ষিণা কালী। এবার হিস্ট্রি সম্পর্কে একটু বলা যাক। 1799 সালে রাজা নৃসিংহদেব রয় মহাশয় মন্দিরটি তৈরি করতে শুরু করেছিলেন, এবং 1802 সালে যখন আরও কিছু মন্দিরের ফাউন্ডেশনের প্রয়োজন হয়, সেই সময় উনি মারা যান। তারপর তার সেকেন্ড যে ওয়াইফ তিনি রানী শঙ্করী এই মন্দিরটাকে কমপ্লিট করেন 1814 সালে। তো কিছু কিছু জায়গায় ইনকমপ্লিট থেকে যায়। চলুন মায়ের মুখটা কাছ থেকে দেখে আসি। আর সবাই দর্শন করুন, এ সুযোগে একটু প্রণাম সেরে নিন। ভীষণ জাগ্রত এই দেবী। এই মন্দির সম্পর্কে অনেক রকমেরই গল্প শোনা যায়, বাট আসল জিনিসটা জানার জন্য এই মন্দিরের একদম বাঁ পাশেই বিভিন্ন রকমের হিস্ট্রিক্যাল বই বিক্রি হচ্ছে, আপনারা চাইলে সেগুলো নিয়ে পড়তে পারেন। 13টা পিলারের ওপরে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে এবং এই মন্দিরটির হাইট হচ্ছে 230 ফিট। আচ্ছা, এবার আসা যাক সময় সম্পর্কে। মন্দিরটি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। 12টা, 12:30 এই সময়টা ভোগ বিতরণ করা হয়। আপনারা চাইলে আগে থেকে কুপন কেটে সেটা গ্রহণ করতে পারেন। এবং বিকালবেলা আবার 5টা থেকে 7টা অবধি মন্দিরটি খোলা থাকে। কখনো কখনো টাইমের এদিক ওদিক হয় কোনো কোনো অনুষ্ঠান অনুযায়ী বা মন্দিরের নিয়ম অনুযায়ী। আমি একটা অ্যাপ্রক্স টাইম বলছি, যেটা হচ্ছে সকাল 8টা কি 9টা থেকে 11টা বা 12টা এরকম সময় অবধি খোলা থাকে। আবার বিকালবেলা 4টে কি 5টা থেকে ওই 7টা 8টা অবধি খোলা থাকে। এরকম একটা অ্যাপ্রক্স বলছি, আমি অ্যাকিউরেট টাইম বলতে পারছি না, কারণ এটা মাঝে মাঝে নিয়ম চেঞ্জ হয় মন্দিরের। ভীষণ নিরিবিলি এবং ঠান্ডা। আপনারা চাইলে মন্দিরের এই পেছন দিকটা, যে দিকটাতে বেশ সবুজে ঘেরা একটা জায়গা রয়েছে, চাইলে বসে একটু বিশ্রাম নিতে পারেন, জিরাতে পারেন। বাট যখন সন্ধ্যাবেলার যে আরতি টাইমিং, পূজার টাইমে, তখন কাউকে ওখানে থাকতে দেওয়া হয় না। নিয়ম অনুযায়ী সবাইকেই সামনে গিয়ে দাঁড়াতে হবে। এখানে শুধু দক্ষিণা কালী মাতা নয়, শিব ঠাকুর, গোপাল কৃষ্ণ, রাধাকৃষ্ণ, অনেক রকমের মূর্তি আছে। বিভিন্ন রকমের ঠাকুরের পূজা আর্চা হয়। তবে একটা দিক রয়েছে যেখানে একদমই বাধা নিষেধ দেওয়া, যেখানে কারুরই ঢোকা বারণ আছে, যে সাইডটাতে শুধু পুরোহিতরাই যান পুজো করতে। আমি চারিপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং মন্দিরের গায়ে লাগোয়া যে সুন্দর কারুকার্যগুলো করা, সেগুলোও আগে ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা কতটা খেয়াল করেছেন আমি জানি না, একদম কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, ভীষণই সুন্দর। এদিকে সূর্যাস্ত যাচ্ছে, ওদিকে সবুজের মাঝখান দিয়ে একটা পুরো বাড়ির মতন লাগছে। ভীষণই অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা এখানে পাওয়া যায়, এবং ভীষণ শান্তিপূর্ণ মন্দিরটা। আর কিভাবে আসবেন এবার একটু সেই কথায় আসা যাক।
আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে ওই অথবা হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ওই দিক থেকে বা শিয়ালদা থেকে যেদিক থেকে আসুন বাঁশবেড়িয়া এবং অথবা ত্রিবেণী রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে বাস, ট্রেন, অটো, ম্যাজিক বিভিন্ন রকম কারে করে আপনারা এই মন্দিরটিতে পৌঁছাতে পারেন। যারা কল্যাণী, কাঁচরাপাড়া, হালিশহর এইসব দিকে থাকেন তারা তো বাই কার অথবা কোনো মানে কাছাকাছি সেখান থেকে চলে যেতে পারবেন। আর এটা রয়েছে মন্দিরের পেছনের মানে সিনারিটা, যেখানে বিভিন্ন রকমের গাছপালা, সবুজ আর বিভিন্ন নিয়ম কারণ এখানে বোর্ডে বোর্ডে লিখে দেওয়া আছে, তার কোনো অসুবিধা হবে না। মন্দিরের গায়ে সচরাচর এখানে হাত দেওয়া যায় না। তো চলুন আমি আর একবার ঠাকুরের কাছে যাই, গিয়ে দর্শন করে আসি। আর বিকালেও চাইলে এখানে অনেকেই পুজো করতে পারেন। এখন আমরা একটু বসে আছি, বসে জাস্ট মন্দিরের চারিপাশটা বিভিন্ন পাখি ডাকছে, সবাই পুজো টুজো দিচ্ছে, হাঁটা চলা করছে, মোমবাতি প্রদীপের একটা ধূপের একটা গন্ধ, একটা আলাদাই পরিবেশ, একটা শান্তিপূর্ণ পরিবেশ যেখানে বসে আমরা এখন উপভোগ করছি। আপনারাও চাইলে এখানে এসে অনেকখানি সময় কাটাতে পারেন, ভীষণই ভালো লাগবে, কথা দিচ্ছি। আর এটার ইউনিক আর্কিটেকচারের জন্যই এটা বিখ্যাত এবং এখানকার যে মন্দিরের মূর্তিটা সেটা হচ্ছে কখনোই চেঞ্জ করা হয় না, ওটা একবারই স্থাপন করা হয়েছে, বছর বছর ওটারই পুজো করা হয়। এবং ওটা হচ্ছে ওটার যে বিশেষত্ব সেটা হচ্ছে নিম কাঠ দিয়ে আর কি আইডলটা তৈরি, হংসেশ্বরী মাতা যিনি, এটা হচ্ছে কালী মাতার একটা রূপ। আমরা বেশ কিছু বছর আগে একবার এসেছিলাম, তখন পুজোও দিয়েছিলাম, ভোগও খেয়েছিলাম। তো এবার যেহেতু বিকালের দিকে এসেছি সেগুলো আর কিছুই করা হলো না, একটু আফসোস লাগছে পুজোটা দেওয়া হলো না বলে, বাট দর্শন করেও তো মনটা কিছুটা শান্তি হলো, বেশ ভালো লাগছে। তো আমরা এখন বসে আছি, আরতির অপেক্ষা করছি, কখন এই তো সন্ধ্যার জন্য লাইটগুলো জ্বলে গেছে। আর সামনের পরিবেশটাও বেশ অনেকটা বড় একটা জায়গা নিয়ে মন্দিরটা। চলুন এবার আপনাদের সন্ধ্যা আরতি দেখাই।
আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিছুক্ষণ আগে আপনাদের আমি বলেছি মন্দিরের একটা দিক দড়ি দিয়ে বন্ধ থাকে যেখানে দর্শনার্থীরা যেতে পারেন না, কিন্তু একমাত্র পুরোহিত এবং মন্দিরের যারা সদস্য ওদিকটাতে যান কোনো একটা পুজো করতে বা কোনো একটা কারণে কি কিছু আমরা ঠিক জানি না। এটা একটা রহস্যজনক একটা ব্যাপার রয়ে গেছে আজও এই মন্দিরের। আমরা দূর থেকেই দেখছি যে ওখানে পুজো আর্চা করে আরতি করে সবাই আবার বেরিয়ে আসছেন ওখান থেকে। এবার হচ্ছে আরতির তাপ নেওয়ার পালা, তারপর হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যার আলো ছাড়া মন্দিরটা কেমন লাগে দেখতে সেটাও দেখিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা মন্দিরটা ঠিক এরকম লাগছে দেখতে আমি সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আরতি হয়ে গেল, প্রসাদ বিতরণ হয়ে গেল, আরতির তাপ নেওয়া হয়ে গেল, মাকে দর্শন করা হয়ে গেল সমস্ত কিছু। তো আমরা এবার বাড়ির পথে রওনা দেব। এইবার পেয়ে গেছে ভীষণ জল পিপাসা, মানে গলাটা ভীষণ টানছে। এবার বাইরে এই ছিল আমার হংসেশ্বরী মন্দিরের ওপরে সম্পূর্ণ ভিডিওটা। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন, আমার সাধ্য মতন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা বাইরে এসে এখন একটু জল চা এইসব খাবো। এই হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশটা সন্ধ্যাবেলা এরকম। ঘুরতে এসে একটা সন্ধ্যা কাটানোর জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা, বন্ধুদের সাথে বসে চা আড্ডাও দেওয়া যেতে পারে। মাটির ভাঁড়ে চা একটা আলাদাই আবেগ, গরম হোক ঠান্ডা হোক যে সময়ই হোক না কেন, মাটির ভাঁড়ে যদি চা হয় সেটাকে মিস করা যাবে না। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। তো চায়ে চুমুক দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম, আর এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আরও অনেক কিছু জানতে হলে, বিভিন্ন ট্রাভেল ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।